হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা আজকে সেমিস্টার 2 এর প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি। প্লান্ট ফিজিওলজির মধ্যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। ঠিক আছে, তাহলে ফটোসিনথেসিস ব্যাপারটা কি আমরা ক্লাস 9 এ কিন্তু ওপর পড়ে এসেছি। আমরা ক্লাস 11 এ আরো ব্যাপারটা ডিটেইলে জানার চেষ্টা করব। কিন্তু ফটোসিনথেসিস এই শব্দটার মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফোটো, ফোটো মানে আমরা জানি যে আলোক বা লাইট, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ, কিছু একটা তৈরি হবে। তার মানে ইন প্রেজেন্স অফ লাইট সামথিং উইল বি সিনথেসাইজড। তাহলে আলোকের উপস্থিতিতে কি সংশ্লেষিত হয়? এটা আমরা জানি যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, যেটা হচ্ছে গ্লুকোজ। আমরা সেই নিয়ে পরবর্তী ক্ষেত্রে ডিটেলে আলোচনা করছি। কয়েকটা টার্ম আমরা জানবো সালোক সংশ্লেষ সম্পর্কিত। প্রথম কথা কি বলা আছে, যে ফটোসিনথেসিস ইজ এ ফিজিকো কেমিক্যাল প্রসেস। ফিজিকো কেমিক্যাল প্রসেস মানে হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক একটা প্রক্রিয়া। কেন? কারণ ফটোসিনথেসিসে কিছু ফিজিক্যাল অ্যাসপেক্ট এবং কিছু কেমিক্যাল অ্যাসপেক্ট কিন্তু আমরা দেখতে পাবো। ফিজিক্যাল অ্যাসপেক্ট মানে যেমন ধরো অ্যাবজর্পশন অফ লাইট, এটা একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট। কেমিক্যাল অ্যাসপেক্ট কেমন? যেমন কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হবে, জল ব্যবহৃত হবে, তাদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হবে, কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি হবে। তাহলে ফিজিক্যাল অ্যাসপেক্ট এবং কেমিক্যাল অ্যাসপেক্ট, দুটো অ্যাসপেক্টের কম্বিনেশন বলে একে আমরা বলবো একটা জৈব রাসায়নিক পদ্ধতি বা physico chemical process by which they use light energy to drive the synthesis of organic compound। যে পদ্ধতিতে আলোক শক্তিকে ব্যবহার করে জৈব পদার্থ বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়। নেক্সট টার্ম আমরা কি দেখব? ইট ইজ অ্যান অ্যানাবলিক প্রসেস। অ্যানাবলিক প্রসেস মানে হচ্ছে এটা একটা উপচিতিমূলক বিপাকক্রিয়া। আমরা মেটাবলিজম বা বিপাকক্রিয়া মানে নিশ্চয়ই জানি, আমাদের প্রত্যেকটা সজীব কোষে দিন রাত যে কেমিক্যাল রিয়াকশন গুলো চলছে তাকে আমরা বলি হচ্ছে মেটাবলিজম বা বিপাকক্রিয়া। এবার এই বিপাকক্রিয়া কিন্তু দু রকমের হয়, অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম। তো অ্যানাবলিজম মানে হচ্ছে উপচিতিমূলক বিপাকক্রিয়া, ক্যাটাবলিজম মানে হচ্ছে অপচিতিমূলক বিপাকক্রিয়া। তো অ্যানাবলিজম কেন বলা হয়? কারণ ফটোসিনথেসিসের ফলে উদ্ভিদ দেহের কিন্তু শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট বৃদ্ধি পায়। তাহলে যে মেটাবলিজম বা বিপাকক্রিয়ার ফলে উদ্ভিদ দেহের বা জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে আমরা বলি অ্যানাবলিক প্রসেস। তাই সালোক সংশ্লেষকে আমরা বলবো এক ধরনের উপচিতিমূলক বিপাকক্রিয়া বা অ্যানাবলিক প্রসেস। ঠিক আমরা যখন পরবর্তী ক্ষেত্রে শ্বসন বা সেলুলার রেসপিরেশন দেখব, তখন দেখব যে শ্বসন হওয়ার ফলে কিন্তু জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়। তাই শ্বসনকে আমরা বলবো ক্যাটাবলিজম বা ক্যাটাবলিক মেটাবলিজম। ঠিক আছে, এটা কিন্তু অপোজিট, এক্ষেত্রে ড্রাই ওয়েট বা শুষ্ক ওজন বৃদ্ধি পাবে। নেক্সট কি দেখবো? সালোক সংশ্লেষ এক ধরনের এন্ডারগনিক প্রসেস। এই টার্মটা হয়তো আমরা আগে শুনিনি। এন্ডারগনিক মানে হচ্ছে এনার্জি রিকোয়ারিং। তার মানে সালোক সংশ্লেষ একটা শক্তি নির্ভর বিক্রিয়া বা শক্তি নির্ভর প্রক্রিয়া। যদি শক্তি পায় তবেই কিন্তু পদ্ধতিটা হবে, শক্তি না পেলে কিন্তু এই পদ্ধতি হওয়া পসিবল না। এবং আমরা এইটুকু জানি যে সালোক সংশ্লেষ হওয়ার জন্য শক্তি কোথা থেকে আসে? শক্তি আসে আলোক শক্তি থেকে। তাহলে এটা এক ধরনের এন্ডারগনিক বা শক্তি নির্ভর প্রক্রিয়া। আবার ঠিক একই রকম ভাবে যখন আমরা শ্বসন করব তখন দেখব যে শ্বসনে কিন্তু শক্তি নির্গত হবে বা শক্তি উৎপন্ন হবে। তাহলে ওটা কিন্তু শক্তি নির্ভর প্রক্রিয়া নয়, শক্তি উৎপাদক প্রক্রিয়া। তাহলে শ্বসনকে বা রেসপিরেশনকে আমরা বলবো এক্সারগনিক পদ্ধতি। তো এখন আমি ওই দিকে যাচ্ছি না, এখন আমরা করছি ফটোসিনথেসিস। তাই ইট ইজ অ্যান এন্ডারগনিক বা শক্তি নির্ভর প্রক্রিয়া, এনার্জি রিকোয়ারিং প্রসেস। নেক্সট, ইট ইজ অ্যান অক্সিডো রিডাকশন প্রসেস। সালোক সংশ্লেষ এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া বা জারণ বিজারণ প্রক্রিয়া। খুব গুরুত্বপূর্ণ, আমাদের সেকেন্ড সেমিস্টার লেখা পরীক্ষা 2 নম্বরের কোয়েশ্চেন আসবে যে ওয়াই ফটোসিনথেসিস ইজ কল্ড অক্সিডো রিডাকশন প্রসেস বা জারণ বিজারণ প্রক্রিয়া। এটা জানার জন্য আমাদের সালোক সংশ্লেষের কেমিক্যাল ইকুয়েশনটা জানতে হবে। ইকুয়েশনটা কিরকম? 6CO2 প্লাস 12H2O কি উৎপন্ন হয়? C6H12O6 প্লাস 6 অক্সিজেন প্লাস 6টা জল। এই পদ্ধতি হওয়ার জন্য আমরা জানি যে সূর্যালোকের প্রয়োজন, সূর্যালোকের প্রয়োজন এবং কিন্তু ক্লোরোফিলের প্রয়োজন। ক্লোরোফিল ছাড়াও অন্যান্য রঞ্জকও প্রয়োজন, আমি আপাতত ক্লোরোফিল লিখে রাখলাম, এখানে রঞ্জক লেখাটাই বেটার। এই বিক্রিয়ায় কিন্তু জলের কিন্তু জারণ ঘটে এবং জলের জারণ ঘটায় বা জলের অক্সিডেশনের ফলে কিন্তু উৎপন্ন হয় অক্সিজেন।
কারণ জলে H2O, এখান থেকে উৎপন্ন হলো O2, তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে কোনো পদার্থ থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল মানে তার কি হলো, তার জারণ হলো। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের জারণ হয় এবং তার ফলে অক্সিজেন উৎপন্ন হয়। আবার কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইডের কিন্তু বিজারণ হয়, কার্বন ডাই অক্সাইডের কিন্তু বিজারণ হয়, তার ফলে কি উৎপন্ন হয়, গ্লুকোজ। কার্বন ডাই অক্সাইড CO2, তার মাঝখানে কে ঢুকে গেছে হাইড্রোজেন। তাহলে কোনো বস্তুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে তার কি হলো, তার বিজারণ হলো। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের জারণ এবং কার্বন ডাই অক্সাইডের বিজারণ একসঙ্গে ঘটায় সালোক সংশ্লেষকে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, পরীক্ষাতে আসতে পারে। তাহলে বেসিক এই চারটে টার্মিনোলজি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, স্ক্রিনশট নিলে তোমরা নিয়ে নাও। ওকে, এবারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হবে হচ্ছে উদ্ভিদ দেহে খাদ্য। খাদ্য উৎপাদিত হচ্ছে মানে এটা একটা নিউট্রিশন বা পুষ্টির সঙ্গে সম্পর্কিত। যে সকল জীবেরা নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে সেই নিউট্রিশনকে আমরা কি বলি, সেই নিউট্রিশনকে আমরা বলি অটোট্রফিক নিউট্রিশন বা স্বভোজীয় পুষ্টি। অর্থাৎ নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারছে, স্বভোজীয় পুষ্টি। আর যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না তাকে বলা হয় পরভোজীয় পুষ্টি বা হেটেরোট্রফিক নিউট্রিশন। তাহলে ফটোসিনথেসিস যারা করবে তারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারবে, ফলে সেই ক্যাটাগরি হচ্ছে অটোট্রফিক। আজকে আমরা স্বভোজীয় পুষ্টি বা অটোট্রফিক নিউট্রিশন এদিকেই কনসেন্ট্রেট করছি, আমরা এদিকে যাচ্ছি না। মানুষের দেহে কোনটা হয়, মানুষের কিন্তু হেটেরোট্রফিক নিউট্রিশন হয়। ওকে, এবারে অটোট্রফিক নিউট্রিশন মানে নিজের খাবার নিজে তৈরি করবে। এবার নিজের খাবার নিজে তৈরি করার জন্য কিন্তু এনার্জি প্রয়োজন। আমি এনার্জিকে নেব, নিয়ে নিজের খাবার নিজে তৈরি করতে পারবো, মানে যে করবে আমি তাদের রেসপেক্টে বলছি, আমরা তো পারি না। তাহলে এবারে খাদ্য প্রস্তুত করার জন্য যে এনার্জি বা শক্তিটাকে নেবে পরিবেশ থেকে, এই সোর্স অফ এনার্জি কি, শক্তিটাকে কোনখান থেকে নিচ্ছে, তার উপর বেস করে আবার এই নিউট্রিশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফটো অটোট্রফিক নিউট্রিশন, একটা হচ্ছে কিমো অটোট্রফিক নিউট্রিশন। ফটো অটোট্রফিক মানে এক্ষেত্রে নিজের খাদ্য প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় শক্তি নেমে হচ্ছে ফটো মানে লাইট বা সানলাইট থেকে। তাহলে যখন নিজের খাবার প্রস্তুত করার জন্য শক্তি নেওয়া হবে সানলাইট বা সূর্যালোক থেকে, সেই ব্যাপারটাকে আমরা বলবো ফটো অটোট্রফিক নিউট্রিশন। এবং সেই অর্গানিজমকে কি বলবো, ফটো অটোট্রফিক অর্গানিজম। একই রকম ভাবে নিজের খাদ্য নিজে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় এনার্জি যদি সূর্যালোক থেকে না নিয়ে রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন থেকে নেয়, তাকে আমরা বলবো কেমো অটোট্রফিক নিউট্রিশন। তাহলে কেমো অটোট্রফিক নিউট্রিশনের ক্ষেত্রে কি হয়, অর্গানিজমস মানে জীবেরা ডেরাইভ দেয়ার এনার্জি, তাদের এনার্জিটাকে গ্রহণ করে ফ্রম কেমিক্যাল রিয়াকশনস, রাসায়নিক বিক্রিয়া থেকে। যেমন অক্সিডেশন অফ ইনঅর্গানিক সাবস্টেন্সেস, অজৈব পদার্থের জারণ থেকে, যেমন নাইট্রেট নাইট্রাইট, এদের থেকে কিন্তু নেয়। এর এক্সাম্পল কি, কেমো অটোট্রফিক নিউট্রিশন শো করে এমন অর্গানিজম কারা, কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়া, যেমন নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া গুলো ক্লাস 10-এ নাইট্রোজেন সাইকেল পড়ার সময় মনে আছে, নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার। তাহলে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার, এই যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলো, এরা কিন্তু নিজেদের খাবার নিজেরাই প্রস্তুত করতে পারে, কিন্তু নিজের খাবার নিজে প্রস্তুত করার জন্য এনার্জি কিন্তু সানলাইট থেকে নেয় না, এরা কিন্তু নেয় মাটির মধ্যে বিভিন্ন যে কেমিক্যাল রিয়াকশন হয় সেই কেমিক্যাল রিয়াকশন থেকে কিন্তু এরা এনার্জি গ্রহণ করে। ক্লিয়ার? আমরা তাহলে এই দিক করব না, কারণ আমরা পড়ছি আজকে ফটোসিনথেসিস। তাহলে কেমো অটোট্রফিক নিউট্রিশন যেখানে শো করবে, যে অর্গানিজমরা শো করবে, অর্থাৎ কেমো অটোট্রফিক অর্গানিজমরা, তারা যে পদ্ধতিতে খাবার তৈরি করবে সেই পদ্ধতির নাম কি, কেমোসিনথেসিস, তাই না? সেই পদ্ধতির নাম কেমোসিনথেসিস। আমরা তো আজকে পড়ছি ফটোসিনথেসিস, তাহলে আমরা কিন্তু এই দিক নিয়ে আর খুব একটা কথা বলবো না, আমরা চলে যাব এই দিকে, অর্থাৎ যারা ফটো অটোট্রফিক নিউট্রিশন শো করবে। তাহলে এরা কারা, অর্গানিজমস use sunlight as their source of energy to create their own food। নিজের খাদ্য প্রস্তুত করার জন্য শক্তি কিন্তু সূর্য শক্তি থেকে বা সানলাইট থেকে নেবে। ক্লিয়ার? তাহলে এরা যে পদ্ধতিতে খাবার তৈরি করবে সেই পদ্ধতির নামই হচ্ছে ফটোসিনথেসিস। এবার এখানে আবার মজা আছে, ফটোসিনথেসিস বলতে আমরা কিন্তু হায়ার প্ল্যান্টের ফটোসিনথেসিস পড়ি, সেক্ষেত্রে আমরা জানি যে সালোক সংশ্লেষের ফলে কিন্তু অক্সিজেন নির্গত হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সালোক সংশ্লেষে অক্সিজেন নির্গত হবে না। যে ক্ষেত্রে সালোক সংশ্লেষে হাইড্রোজেন ডোনার রূপে, হাইড্রোজেন দাতা রূপে জল কাজ করে,
সেক্ষেত্রেই কিন্তু আমরা অক্সিজেন পাবো। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন দাতা রূপে জলের পরিবর্তে H2S কাজ করতে পারে বা অন্যান্য কোনো যৌগ কাজ করতে পারে যার মধ্যে অক্সিজেন নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে সালোক সংশ্লেষের ফলে অক্সিজেন উৎপন্ন হবে না। তাহলে সালোক সংশ্লেষের ফলে অক্সিজেন উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না তার উপর বেস করে আবার দুরকম হতে পারে ফটোসিনথেসিসটা। একটাকে আমরা বলবো অক্সিজেনিক ফটোসিনথেসিস, যে ক্ষেত্রে জল ইলেকট্রন ডোনার রূপে কাজ করবে, ইলেকট্রনও দান করবে এবং অবশ্যই ইলেকট্রন যখন দান করবে H+ তো উৎপন্ন হবে। তাহলে হাইড্রোজেন দাতা রূপেও কিন্তু কাজ করবে জল। সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন ইভলভ অ্যাজ ফ্রি গ্যাস, মুক্ত গ্যাস রূপে কিন্তু অক্সিজেন উৎপন্ন হবে। একে আমরা বলবো অক্সিজেনিক ফটোসিনথেসিস, যেটা কিন্তু হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আমাদের সিলেবাসে এটাই আছে, তাই আমরা এরপর কন্টিনিউ করব এই দিকটা নিয়ে। কিন্তু আরেকটা দিক অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস, যেখানে ফটোসিনথেসিস হবে কিন্তু অক্সিজেন উৎপন্ন হবে না। কেন? কারণ এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন দাতা রূপে জল কাজ করবে না, কাজ করবে H2S বা আদার সালফার অর নন সালফার কম্পাউন্ড। তাহলে এক্ষেত্রে কিন্তু অক্সিজেন ইজ নট ইভলভ, মুক্ত অক্সিজেন উৎপন্ন হবে না। এক্সাম্পল রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু সালোক সংশ্লেষ করে কিন্তু অক্সিজেন উৎপন্ন করে না, অর্থাৎ অ্যানঅক্সিজেনিক সালোক সংশ্লেষ করে। তাহলে আমরা আর অ্যানঅক্সিজেনিক সালোক সংশ্লেষ নিয়েও কথা বলবো না, আমরা কেমোসিনথেসিস নিয়েও কথা বলবো না, আমরা তো অবশ্যই হেটেরোট্রফিক নিউট্রিশন নিয়ে কথা আর বলবোই না। তাহলে আমাদের কিন্তু পুরো ফোকাস এখন থাকবে অটোট্রফিক নিউট্রিশন, তার আন্ডারে ফটো অটোট্রফিক, তার আন্ডারে অক্সিজেনিক ফটোসিনথেসিস, যেটা কিন্তু যত হায়ার প্ল্যান্ট আছে সবার দেহে আমরা দেখতে পাবো। এত অব্দি ক্লিয়ার? স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে নাও। ওকে, এবার তাহলে যাচ্ছি আমরা কয়েকটা সহজ সহজ এক্সপেরিমেন্টে। যেই এক্সপেরিমেন্ট গুলোর মধ্যে কোনো কোনো এক্সপেরিমেন্ট হয়তো আজ থেকে 100, 150, 200 বছর আগে বিভিন্ন সায়েন্টিস্টরা করে গেছিলেন এবং যার জন্য আজকে ফটোসিনথেসিস প্রসেসটা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। আমরা যে এগুলো জানি যে ফটোসিনথেসিস হওয়ার জন্য জলের প্রয়োজন, কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন, ক্লোরোফিলের প্রয়োজন, সূর্যালোকের প্রয়োজন, এগুলো আমরা আজকে জানি। এগুলো কিন্তু 100, 150, 200 বছর আগে সবাই জানতো না। তো তখন কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্ট হয়েছে বলেই তার মাধ্যমে আমরা এই জিনিসগুলো জানতে পেরেছি। তাই কয়েকটা আর্লি এক্সপেরিমেন্টস, মানে ফটোসিনথেসিসের বিভিন্ন মেকানিজম আবিষ্কারের যে আর্লি ডেজ গুলো, তখন এই এক্সপেরিমেন্ট গুলো হয়েছিল। তাতে আমরা আসছি, তার আগে তিনটে বেসিক এক্সপেরিমেন্ট দেখে নিই, যেগুলো হয়তো আমরা স্কুল লেভেলে নিচু স্তরের ক্লাসে আগে দেখেছি বা শুনেছি বা কেউ কেউ হয়তো করেওছি। প্রথম কথা এইটা আমরা নিশ্চয়ই জানি যে আয়োডিন টেস্ট বলে একটা টেস্ট হয়, যে স্টার্চ প্রেজেন্ট কি প্রেজেন্ট না এটা দেখার জন্য আয়োডিন টেস্ট করা হয়, একটা বায়োকেমিস্ট্রি টেস্ট। আয়োডিন দেওয়া হবে, যদি স্টার্চ থাকে তাহলে কিন্তু সেটা আয়োডিনের সংস্পর্শে এসে নীল বর্ণ ধারণ করবে। যদি স্টার্চ না থাকে তাহলে কিন্তু আয়োডিন দেওয়ার পর আয়োডিনটা নীল বর্ণ ধারণ করবে না, তার যেমন নিজের কালার তেমনই থাকবে। এত অব্দি ক্লিয়ার? এবার কয়েকটা বেসিক এক্সপেরিমেন্ট, যেমন প্রথমটা হচ্ছে ভ্যারিগেটেড লিফ এক্সপেরিমেন্ট। ভ্যারিগেটেড লিফ মানে হচ্ছে মাল্টি কালার্ড লিফ। যেমন পাতা বাহারের যে পাতাগুলো হয় তার কিন্তু সব অংশ সবুজ নয়, কোনো অংশ সবুজ, কোনো অংশ হলুদ, কোনো অংশ লাল। তো বিভিন্ন কালারের যে পাতাগুলো হয়, বা এমন কোনো পাতা নেওয়া হলো যার হয়তো কোনো কোনো অংশ সবুজ আছে, কোনো কোনো অংশ হয়তো হলুদ হয়ে গেছে। তো এরকম একটা পাতা, যে পাতাটা এখনো জীবিত, পুরো মরে যায়নি, এরকম একটা পাতা নিয়ে তার মধ্যে আয়োডিন টেস্ট করলে আমরা কিন্তু দেখতেই পাবো, বা কেউ কেউ হয়তো দেখেওছি, যেটা আমি বললাম যে এই এক্সপেরিমেন্ট আমরা হয়তো নিচু ক্লাসে হয়তো করেছি, কোনো কোনো স্যার হয়তো করে দেখিয়েছেন বা শুনেছি তো অবশ্যই। তখন দেখা গেল যে ওই ভ্যারিগেটেড লিফের বা মাল্টি কালার্ড লিফের যে অংশগুলো সবুজ, সেই অংশই কিন্তু আয়োডিন দেওয়ার ফলে নীল কালারে রূপান্তরিত হচ্ছে। তার মানে সবুজ অংশগুলোতেই কিন্তু স্টার্চ আছে। এবারে আমরা তো সালোক সংশ্লেষের ফলে জানি যে গ্লুকোজ উৎপন্ন হয়, সালোক সংশ্লেষে গ্লুকোজ উৎপন্ন হয়, কিন্তু গ্লুকোজটা কিন্তু স্টার্চ রূপেই সঞ্চিত থাকে। তাহলে পাতার সবুজ অংশগুলোই কিন্তু নীল হচ্ছে, অন্যান্য কালারের যে অংশগুলো সেগুলো কিন্তু নীল হচ্ছে না। তার মানে কিন্তু পাতার সবুজ অংশেই সালোক সংশ্লেষ হচ্ছে। আরেকটা এক্সপেরিমেন্ট, পার্শিয়ালি কভার্ড লিফ এক্সপেরিমেন্ট। একটা ধরো সম্পূর্ণ সবুজ, আগের মতো মাল্টি কালার্ড লিফ না, সম্পূর্ণ ধরো একটা সবুজ রঙের পাতা, ধরো একটা আম পাতা, লম্বা মতো হয়। তার একটা অংশে যদি আমরা ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দিই, ব্ল্যাক টেপ, কালো রঙের টেপ, এই ছবিতে ব্ল্যাক টেপ দেওয়া নেই, দেওয়া আছে অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েলের জায়গায় যদি আমরা ব্ল্যাক টেপ দিয়েও ঢাকতে পারি, যা ইচ্ছা, এই ছবিতে অ্যালুমিনিয়াম ফয়েল আছে। তার মানে কি,
আমরা অ্যালুমিনিয়াম ফয়েল হোক বা ব্ল্যাক টেপ দিয়ে যদি পাতার ওই অংশকে ঢেকে দিই, তার মানে সেই অংশে কিন্তু সূর্যালোক পড়ছে না। পাতাটা কিন্তু পুরোটাই সবুজ, আমি বললাম আবার এই পাতা কিন্তু পুরোটাই সবুজ। এবারে এই অবস্থায় কিছু অংশ ঢেকে দিয়ে পার্শিয়ালি কভার করে আমরা যদি এই পাতাকে কয়েক ঘন্টা রেখে দিই বা কয়েক দিন রেখে দিই, তারপর যদি আমরা সেম আয়োডিন টেস্ট করি, তখন কিন্তু দেখবো যে অংশটা কভার করা হয়নি অর্থাৎ সানলাইটে এক্সপোজড ছিল, সেই অংশ কিন্তু নীল হচ্ছে, যে অংশটা কভার করা ছিল সে কিন্তু নীল হচ্ছে না। তার মানে কি প্রমাণিত হলো? আগের এক্সপেরিমেন্টে প্রমাণিত হলো যে সবুজ অংশই সালোক সংশ্লেষ হয়। এবারে কি প্রমাণিত হলো? যে শুধুমাত্র সবুজ হলেই চলবে না, লাইটও পড়তে হবে। তাহলে এই দুটো এক্সপেরিমেন্টকে কম্বাইন করলে আমরা কোন কনক্লুশনে পৌঁছতে পারি? যে photosynthesis occurred only in the green parts of the leaf and in presence of light, তাই তো? তাহলে সালোক সংশ্লেষ শুধুমাত্র সবুজ অংশেই হবে, পাতার সবুজ অংশেই হবে এবং আলোকের উপস্থিতিতে। তবে সালোক সংশ্লেষ কিন্তু পাতা ছাড়াও উদ্ভিদের যে কোনো সবুজ অংশেই হতে পারে, সেটা কচি কাণ্ডতেও হতে পারে, ফলের ত্বকেও হতে পারে, যে কোনো অংশ হতে পারে, ফুলের বৃতিতেও হতে পারে, বৃতি যদি সবুজ সবুজ রঙের জেনারেলি হয়, তো অন্যান্য যে কোনো গ্রিন পার্টেই কিন্তু ফটোসিনথেসিস হতে পারে। তাহলে এটা হচ্ছে একটা বেসিক এক্সপেরিমেন্ট। আরেকটা বেসিক এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে হাফ লিফ এক্সপেরিমেন্ট। কার হাফ লিফ এক্সপেরিমেন্ট? মোলস হাফ লিফ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে কি করা হয়েছিল? একটা গাছের মধ্যে পাতাটা আটকে আছে, মানে একদম জীবিত পাতা, গাছের সঙ্গে গাছের শাখার সঙ্গে যুক্ত, এরকম একটা লম্বা দেখে পাতা নিয়ে তার একটুখানি অংশ একটা টেস্ট টিউবের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। টেস্ট টিউব বলো বা একটা বটল বলো, তার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল এবং সেই টেস্ট টিউবের মধ্যে তুলো, ভেজানো তুলো রাখা ছিল। তুলোটা কিসে ভেজানো? পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কেওএইচ। আমরা জানি যে কেওএইচ কিন্তু কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে পাতার একটুখানি অংশ একটা বোতল হোক বা টেস্ট টিউব হোক তার মধ্যে প্রবেশ করানো, যেই বোতল বা টেস্ট টিউবের মধ্যে তুলো রাখা আছে পটাশিয়াম হাইড্রোক্সাইডে ভেজানো। তার মানে পাতার এই হাফটা যেটা এই বোতলের মধ্যে চলে গেল, সে কিন্তু কার্বন ডাই অক্সাইড পাচ্ছে না। বোতল বা টেস্ট টিউবটা কিন্তু ট্রান্সপারেন্ট, মানে তার মধ্যে কিন্তু অবশ্যই সূর্যালোক প্রবেশ করছে। এই অবস্থায় কয়েক ঘন্টা রাখার পর সেই পাতাকে বের করে তার মধ্যে যখন আয়োডিন টেস্ট করা গেল, ঠিক একই রকম দেখা গেল, যে অংশটা বোতলের বাইরে ছিল বা টেস্ট টিউবের বাইরে ছিল সেই অংশটা নীল হয়ে গেল, বাকি অংশ কিন্তু তার কালার চেঞ্জ হলো না। তার মানে যে অংশটা টেস্ট টিউবের ভেতরে ছিল তার মধ্যে তো ক্লোরোফিল আছে, সবুজ অংশ, সে সূর্যালোকও পাচ্ছে, কিন্তু সে পায়নি কোন জিনিসটা? কার্বন ডাই অক্সাইড। তার মানে শুধুমাত্র ক্লোরোফিল বা সূর্যালোক, মানে ক্লোরোফিল থাকলেই বা সূর্যালোক পেলেই কিন্তু সালোক সংশ্লেষ হবে না। তাহলে সালোক সংশ্লেষ হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই হাফ লিফ এক্সপেরিমেন্ট বা মোলস হাফ লিফ এক্সপেরিমেন্ট থেকে কিন্তু এই কনক্লুশনেই আসা যায় যে কার্বন ডাই অক্সাইড রিকোয়ার্ড ফর ফটোসিনথেসিস। ক্লিয়ার? তাহলে এই তিনটে এক্সপেরিমেন্ট একদম বেসিক লেভেলের এক্সপেরিমেন্ট। এবারে আমরা আরো গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট গুলো যাবো, যেগুলো বিভিন্ন সাইন্টিস্টরা ওই আর্লি ডেজে, কোনোটা হয়তো 1775, কোনোটা 1800, কোনটা 1830, বিভিন্ন ওই মানে আজ থেকে প্রায় 150-200 বছর আগে করা বিভিন্ন এক্সপেরিমেন্ট, যেগুলোর জন্য আজকে আমরা এই ফটোসিনথেসিস প্রসেসটা নিয়ে এত সুন্দর বা এত বিস্তারিত আমরা জানতে পেরেছি। ক্লিয়ার? একদম প্রথম দিককার এক্সপেরিমেন্ট, যেটাকে আমরা বেল জার এক্সপেরিমেন্ট নামে চিনি। কার বেল জার এক্সপেরিমেন্ট? জোসেফ প্রিসলি। এবং এই প্রিসলি হচ্ছেন সেই বিখ্যাত বিজ্ঞানী যিনি কিন্তু অক্সিজেন আবিষ্কার করেছিলেন 1774 খ্রিস্টাব্দে। তবে এই এক্সপেরিমেন্টটা এরও কয়েক বছর আগে, তখন কিন্তু অক্সিজেন তিনি আবিষ্কার করেননি। এই এক্সপেরিমেন্টের পরে কিন্তু তিনি অক্সিজেন আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? তাহলে আমরা দেখি যে জোসেফ প্রিসলি কোন এক্সপেরিমেন্ট করেছিলেন। জোসেফ প্রিসলি সেট অফ এক্সপেরিমেন্টস করেছিলেন, মানে অনেকগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করেছিলেন মোটামুটি একই রকম সেট আপ নিয়ে। বেল জার নিয়েছিলেন, সেই বেল জার প্রথমে একটা মোমবাতি নিলেন, মোমবাতিকে আগুন দিয়ে জ্বালালেন, জ্বলন্ত মোমবাতিকে বেল জার দিয়ে ঢাকা দিয়ে দিলেন। দেখলেন যে জ্বলন্ত মোমবাতিটা কয়েক মিনিট পর কিন্তু বন্ধ হয়ে গেল। একটা জীবিত ইঁদুর নিলেন, তাকে রাখার পর সেই ইঁদুরটাকে বেল জার দিয়ে চাপা দিয়ে দিলেন। ইঁদুরটা কয়েক ঘন্টা বেঁচে রইলো বা কয়েক মিনিট বেঁচে রইলো, খানিকক্ষণ পর কিন্তু ইঁদুরটা মারা গেল। এবার কি করলো? জ্বলন্ত মোমবাতি নিল, ইঁদুর নিল, দুজনকে একসঙ্গে রেখে বেল জার চাপা দিয়ে দিল। এখানে দেখানো হয়েছে সেই ব্যাপারটা। তাহলে জ্বলন্ত মোমবাতি, জীবিত ইঁদুর একসঙ্গে রেখে বেল জার চাপা দিয়ে দেওয়া হয়েছে। কয়েক ঘন্টা পর কিন্তু ইঁদুরও মারা গেছে এবং মোমবাতিও আর জ্বলছে না, মোমবাতি নিভে গেছে। সেম এক্সপেরিমেন্ট
আরেক ধাপ এগিয়ে করলেন, এবারে এই ইঁদুর এবং মোমবাতির সঙ্গে, জ্বলন্ত মোমবাতির সঙ্গে অ্যাড করলেন মিন্ট প্লান্ট, অ্যাড করলেন মিন্ট প্লান্ট, একটা উদ্ভিদ, ওকে, পুদিনা, পুদিনা উদ্ভিদ বা মিন্ট প্লান্ট। এরপর কিন্তু সেম রেখে দেওয়ায় দেখলেন যে ইঁদুরটাও বেঁচে আছে এবং মোমবাতিও কিন্তু বন্ধ হচ্ছে না, মোমবাতি কিন্তু আগুন জ্বলছে। তাহলে এবার মনে করো সেকেন্ড এক্সপেরিমেন্টটা হয়নি, শুধুমাত্র ফার্স্ট সেট অফ এক্সপেরিমেন্ট হয়েছে। এই ফার্স্ট সেট অফ এক্সপেরিমেন্টে যখন মোমবাতি নিভে যাচ্ছে এবং ইঁদুর মরে যাচ্ছে, তার থেকে তিনি কোন কনক্লুশনে এসেছিলেন? প্রিসলি বলেছিলেন যে আ বার্নিং ক্যান্ডেল মানে জ্বলন্ত মোমবাতি বা অ্যান অ্যানিমাল দ্যাট ব্রিথ দি এয়ার, যে কিনা বায়ুর মধ্যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, বোথ দুজনে মিলে বা দুজনেই সামহাউ ড্যামেজ দি এয়ার, তার মানে তারা, এই জ্বলন্ত মোমবাতি বা জীবিত ইঁদুর যে কিনা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সে কিছু একটা পদ্ধতিতে ওই বেলজারের ভেতরের যে বায়ু বা এয়ার তাকে ড্যামেজ করে দিচ্ছে, তাকে নষ্ট করে দিচ্ছে বা তাকে দূষিত করে দিচ্ছে। নেক্সট এক্সপেরিমেন্টে এদের দুজনের সঙ্গে যখন একটা মিন্ট প্লান্ট রাখা হলো, তখন কিন্তু আর ইঁদুরও মরছে না এবং মোমবাতিও নিভছে না। তার মানে এর থেকে কোন কনক্লুশনে আসা যায় যে এই দুজন এয়ার থেকে যে কম্পোনেন্টটাকে সরিয়ে দিচ্ছিল, তার মানে এই মিন্ট প্লান্টটা নিশ্চয়ই এয়ারের মধ্যে ওই কম্পোনেন্টটাকে আবার রিস্টোর করে দিচ্ছে, আবার পাঠিয়ে দিচ্ছে বা আবার পুনরায় তৈরি করছে, যার জন্য ইঁদুরটা মরছে না বা এই মোমবাতিটা নিভছে না। তাহলে কি কনক্লুশন দিয়েছিলেন? যে প্লান্টস রিস্টোর টু দি এয়ার হোয়াট এভার ব্রিদিং অ্যানিমালস অ্যান্ড বার্নিং ক্যান্ডেলস রিমুভ। তার মানে ওই শ্বাস প্রশ্বাস গ্রহণ করার অ্যানিমালটা বা ওই জ্বলন্ত মোমবাতিটা বায়ু থেকে যে জিনিসটাকে রিমুভ করছিল, সেই জিনিসটাকে উদ্ভিদ রিস্টোর করে দিচ্ছে। ক্লিয়ার? এবারে ওই কোন কম্পোনেন্টকে বায়ু থেকে সরাচ্ছিল সেটা কিন্তু এই সময় বলতে পারেননি, এর কয়েক বছর পরে গিয়ে তিনি আবিষ্কার করে ফেলেছিলেন যে সেই জিনিসটা হচ্ছে অক্সিজেন। ক্লিয়ার? তাহলে প্রথমে প্রিসলির এক্সপেরিমেন্ট বা বেলজার এক্সপেরিমেন্ট কিন্তু আমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। একটা কথা বলে রাখি, প্রিসলি যে এই এক্সপেরিমেন্টাল সেটআপটা করেছিলেন এবং কয়েকটা ধাপে এক্সপেরিমেন্ট করেছিলেন, তিনি কিন্তু পুরো এক্সপেরিমেন্টটাই করেছিলেন দিনের বেলা এবং লাইটের উপস্থিতিতে, ফলে তার কিন্তু বক্তব্য এত অব্দি। এবারে এই এক্সপেরিমেন্টটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেছিলেন কে? আরেকটু এগিয়ে নিয়ে গেছিলেন জ্যান ইঞ্জেন হাউস। জ্যান ইঞ্জেন হাউস সেম ওই প্রিসলির বেলজার এক্সপেরিমেন্টটাই করেছিলেন, সেটা আবার দিনের বেলাও করেছিলেন সানলাইটের প্রেজেন্সে এবং রাত্রিবেলাও করেছিলেন। যখন দিনের বেলা করলেন তিনি কিন্তু সেম রেজাল্ট পেলেন, তিনি কিন্তু সেম রেজাল্ট পেলেন যেমনটা প্রিসলি পেয়েছিল, অর্থাৎ মিন্ট প্লান্ট দেওয়ার ফলে কিন্তু ইঁদুরটাও মারা যাচ্ছে না বা মোমবাতিটাও নিভছে না। কিন্তু যখন সেম এক্সপেরিমেন্ট ডার্ক বা নাইটে করেছিলেন, তখন কিন্তু দেখেছিলেন যে মিন্ট প্লান্ট থাকা সত্ত্বেও ইঁদুরটাও মারা যাচ্ছে, মোমবাতিও নিভে যাচ্ছে। তাহলে এখান থেকে কোন কনক্লুশনে আসা যেতে পারে? যে রাত্রিবেলা কি নেই? রাত্রিবেলা সানলাইট নেই, তাহলে সানলাইটটাও কিন্তু এসেনশিয়াল সালোক সংশ্লেষের জন্য। এবার সালোক সংশ্লেষ এই ব্যাপারটাও তখন আবিষ্কার হয়নি, তাহলে তখন তারা কি বলছিলেন? যে তার মানে উদ্ভিদ দেহে এমন কোনো একটা প্রসেস হচ্ছে যেটা কিনা ওই ফাউলিং এয়ারটাকে রিস্টোর করে দিচ্ছে। তাহলে একটা যে কোনো প্রসেস, কোন প্রসেস কিন্তু তখনও বলতে পারেন। কি বলেছিলেন জ্যান ইঞ্জেন হাউস? যে সানলাইট ইজ এসেনশিয়াল টু দি প্লান্ট প্রসেস, উদ্ভিদ দেহের সেই পদ্ধতি that somehow purifies the air fouled by burning candles or breathing animals. Fouled মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, তার মানে বার্নিং ক্যান্ডেল জ্বলন্ত মোমবাতি বা শ্বাস প্রশ্বাস চলছে এমন একটা প্রাণী ওই বায়ুর মধ্যে যে জিনিসটাকে নষ্ট করে দিচ্ছিল, সেটা উদ্ভিদ দেহ যে পদ্ধতিতে তৈরি আবার রিস্টোর করছে, সেই পদ্ধতির জন্য কিন্তু সানলাইটটা এসেনশিয়াল মানে অত্যাবশ্যকীয়, সানলাইট না থাকলে হবেই না। ক্লিয়ার? জ্যান ইঞ্জেন হাউস আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলেন অ্যাকোয়াটিক প্লান্টের ওপর, ওকে, জলজ উদ্ভিদের ওপর। সেটাও আবার রাত্রিবেলাও করেছিলেন এবং দিনের বেলা একদম উজ্জ্বল সূর্যালোকের উপস্থিতিতে মানে ব্রাইট সানলাইটেও করেছিলেন। তিনি দেখলেন যে ওই অ্যাকোয়াটিক উদ্ভিদের যে গ্রিন পার্ট গুলো, ধরো পাতা বা যদি তার কাণ্ড সবুজ হয়তো কাণ্ড, এই গ্রিন পার্ট থেকে কিন্তু দিনের বেলা ওই জলের মধ্যে বাবল বেরোচ্ছে, কিন্তু রাতের বেলা সেম এক্সপেরিমেন্ট যখন করছেন তখন কিন্তু ওই সবুজ অংশ থেকে বাবল বেরোচ্ছেন। পরবর্তীকালে তিনি দেখেছিলেন যে ওই বাবল গুলোকে কালেক্ট করে যে ওই বাবল গুলো কিন্তু অক্সিজেনের। তাহলে কি দেখা গেল? যে সবুজ অংশ থেকেই ওই বুদবুদ বেরোচ্ছে, তাহলে ইট ইজ অনলি দি গ্রিন পার্ট অফ দি প্লান্টস দ্যাট কুড রিলিজ অক্সিজেন। ঠিক তো? কিন্তু যখন দিনে, সরি, ডার্কে তো বললাম আমি বেরোচ্ছিল না বাবল,
তাহলে সানলাইটে কি দেখলো যে স্মল বাবলস ওয়্যার ফর্মড অ্যারাউন্ড দি গ্রিন পার্টস, সবুজ অংশ মানে পাতা ধরে নি তার পাশে কিন্তু ছোট্ট ছোট্ট বাবল তৈরি হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে হি আইডেন্টিফাইড যে দিস বাবলস টু বি অক্সিজেন। ক্লিয়ার? পরবর্তী ক্ষেত্রে তিনি দেখিয়েছিলেন যে ওই বাবল গুলো কালেক্ট করে এক জায়গায় যে ওটা কিন্তু অক্সিজেন। তাহলে এখান থেকে এই কনক্লুশনেই এসেছিলেন যে ইট ইজ অনলি দি গ্রিন পার্ট অফ দি প্লান্ট দ্যাট কুড রিলিজ অক্সিজেন, শুধুমাত্র সবুজ অংশই কিন্তু অক্সিজেন তৈরি করতে পারে, কারণ ওই উদ্ভিদের যে মূল বা শিকড় যেগুলো কিন্তু গ্রিন নয় সেই অংশে কিন্তু দিনের বেলাতেও কোনো বাবল তিনি পাননি। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট জ্যান ইঞ্জেনহাউজের অ্যাকোয়াটিক প্ল্যান্টের উপর করেছিলেন। আমরা তাহলে এবারে যাচ্ছি নেক্সট এক্সপেরিমেন্টে। নেক্সট এক্সপেরিমেন্ট জুলিয়াস ভন স্যাক্সের। জুলিয়ান ভন স্যাক্স কি করেছিলেন, তিনি কয়েকটা কথা বলেছেন যার এক্সপেরিমেন্ট ডিটেলে আমাদের পড়ার প্রয়োজন নেই। ইনি এভিডেন্স আমাদের প্রমাণ তথ্য প্রমাণ দেখিয়েছিলেন যে প্রোডাকশন অফ গ্লুকোজ ওয়েন প্ল্যান্টস গ্রো, মানে যখন উদ্ভিদ বড় হয়, উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার দেহে গ্লুকোজ উৎপন্ন হয় এবং এই গ্লুকোজটা কিন্তু স্টার্চ রূপে উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে। জুলিয়াস ভন স্যাক্স তার নিজস্ব পরীক্ষার মাধ্যমে আমাদেরকে তথ্য প্রমাণ দিয়েছিলেন যে একটা উদ্ভিদ যখন বড় হয় ধীরে ধীরে তার দেহে কিন্তু গ্লুকোজ উৎপাদিত হয় এবং এই গ্লুকোজ কিন্তু স্টার্চ রূপে সঞ্চিত থাকে। তিনি আর কি বলেছিলেন, তিনি তার পরবর্তী ক্ষেত্রে আরো স্টাডি করেছিলেন, সেখান থেকে কি দেখিয়েছিলেন যে গ্রিন সাবস্টেন্স ইন প্লান্ট, মানে যেটাকে বর্তমানে আমরা বলি ক্লোরোফিল, তখন তো ক্লোরোফিল আবিষ্কার হয়নি, যে এই গ্রিন সাবস্টেন্স যে প্লান্টের মধ্যে থাকে সেটা কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে স্পেশাল বডি, যাকে বর্তমানে আমরা জানি ক্লোরোপ্লাস্ট কোষ অঙ্গাণু, তাহলে কোষ অঙ্গাণু এই সময় আবিষ্কার হয়নি, ক্লোরোফিল এই সময় আবিষ্কার হয়নি, কিন্তু তিনি যে স্টাডি করেছিলেন তিনি ওই সময় স্টাডি করে তার থেকে আমাদেরকে বলেছিলেন যে উদ্ভিদ দেহের যে সবুজ সাবস্টেন্স গুলো, সবুজ পদার্থগুলো, সেই সবুজ পদার্থগুলো কিন্তু উদ্ভিদ কোষের স্পেশাল বডির মধ্যেই থাকে, যে কোনো জায়গায় থাকে না। আমরা বর্তমানে জেনে গেছি যে উদ্ভিদ কোষের মধ্যে স্পেশাল বডি গুলো কি, ক্লোরোপ্লাস্ট নামক কোষ অঙ্গাণু, এবং এই সবুজ সাবস্টেন্স বা সবুজ পদার্থগুলো কি, সেগুলো হচ্ছে ক্লোরোফিল নামক রঞ্জক। ক্লিয়ার? তিনি আর কি খুঁজে পেয়েছিলেন, হি ফাউন্ড দ্যাট দি গ্রিন পার্টস ইন প্লান্টস ইজ ওয়্যার গ্লুকোজ ইজ মেড, মানে আগের কথাটাই বলছে যে গ্লুকোজ উৎপন্ন হয় এবং সেটা কিন্তু স্টার্চ রূপে সঞ্চিত থাকে। তাহলে উদ্ভিদের সবুজ অংশই হচ্ছে সেই অংশ যেখানে গ্লুকোজ উৎপাদিত হয় এবং এই গ্লুকোজ কিন্তু স্টার্চ রূপে সঞ্চিত থাকে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে জুলিয়াস ভন স্যাক্সের এক্সপেরিমেন্ট থেকে বিভিন্ন এভিডেন্স বা তার পরবর্তী ক্ষেত্রে তিনি আমাদেরকে এই বক্তব্যগুলো আমাদের সামনে উপস্থাপিত করেছিলেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা চলে যাচ্ছি নেক্সট এক্সপেরিমেন্টে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষা আসতে পারে। টি.ডাব্লিউ. এঞ্জেলম্যানের এক্সপেরিমেন্ট। ইনি কি করেছিলেন, ইনি প্রিজম নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। প্রথম কথা, সালোক সংশ্লেষের জন্য আলো প্রয়োজন, সূর্যালোক প্রয়োজন, আমি অনেকক্ষণ ধরে এক কথা বারবার বলে যাচ্ছি। এবার সূর্যালোক যে আসে বিভিন্ন ওয়েভলেন্থে আসে, বিভিন্ন ওয়েভলেন্থে যে সূর্যালোক পৃথিবীতে আসছে, মোটামুটি আমরা যে দেখতে পাই যে ভিজিবল স্পেকট্রাম অফ লাইট, দৃশ্যমান আলোক বর্ণালী, এই রেঞ্জটা কিন্তু মোটামুটি 380 390 থেকে মোটামুটি 750 760 ন্যানোমিটার। সালোক সংশ্লেষটাও কিন্তু মোটামুটি এই ভিজিবল স্পেকট্রাম অফ যে লাইট তার মধ্যেই হয়। মোটামুটি ধরে নাও 400 থেকে 700 ন্যানোমিটার যে ওয়েভলেন্থ অফ লাইট, তার মধ্যেই কিন্তু ফটোসিনথেসিস হয়। 400-র কমেও হয় না, 700-র উপরেও হয় না। তাহলে ফটোসিনথেসিসটা যে রেঞ্জে হয়, আমাদের ভিজিবল স্পেকট্রাম অফ লাইট কিন্তু মোটামুটি সেম রেঞ্জের। তাই 400 থেকে 700 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থ, একে বলা হয় ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন বা পিএআর। আমরা পিএআর নিয়ে পরবর্তী ক্ষেত্রে কথা বলবো। এবার এই ভিজিবল স্পেকট্রামকে যদি ভাগ করা হয়, আমরা জানি ছোটবেলায় পড়েছি ভিভজিওর, মনে আছে? বেনিয়া সহকলা, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, তাই না? বেনিয়া সহকলা। তাহলে এই যে আলো যে 7টা কালারে ভেঙে যায়, তার মানে যদি আমরা 400 450 500 এই রেঞ্জটা দেখি, তাহলে এটা মোটামুটি এই 450 500 মানে কি ইন্ডিগো ব্লু, তার মানে এই অংশটা মোটামুটি নীল রেঞ্জের। আবার যদি আমরা 650 675 700 এই রেঞ্জ দেখি, এটা কিন্তু লাল রেঞ্জের। তাহলে
দৃশ্যমান আলোক বর্ণালী বা ভিজিবল স্পেকট্রাম 400 থেকে 700, সালোক সংশ্লেষও এর মধ্যে হয়। কিন্তু সালোক সংশ্লেষ নিয়ে প্রত্যেকটা ওয়েভলেন্থে 400, 450, 500, 550, 600 প্রত্যেকটা ওয়েভলেন্থে কি সমান রেঞ্জে হয়, সমান গতিতে হয়, সমান বেগে হয়, নাকি কোথাও কম কোথায় বেশি, কোথাও বেশি হয়? এই ব্যাপারটা কিন্তু এই টি.ডাব্লিউ. এঞ্জেলম্যানের এক্সপেরিমেন্ট থেকে কিন্তু একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছিল। তিনি কি করেছিলেন, তিনি প্রিজম নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি এরকম প্রিজম নিয়েছিলেন, প্রিজমের একদিকে রেখেছিলেন একটা অ্যালগি, যেটা হচ্ছে ক্ল্যাডোফোরা। ওকে, একটা ক্ল্যাডোফোরা এক ধরনের শৈবাল, যার দেহে ক্লোরোফিল আছে। ওকে, যার দেহে অবশ্যই ক্লোরোপ্লাস্ট আছে, তার মধ্যে ক্লোরোফিল আছে। তিনি আর কি নিয়েছিলেন, তিনি নিয়েছিলেন কিছু এরোবিক ব্যাকটেরিয়া, কিছু নিয়েছিলেন এরোবিক ব্যাকটেরিয়া। এরোবিক ব্যাকটেরিয়া মানে এমন ব্যাকটেরিয়া যারা সবাত শ্বসনকারী, অর্থাৎ এদের বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন। তিনি এবার কি করলেন, তিনি এই প্রিজমের মধ্যে দিয়ে ভিজিবল লাইটকে পাস করালেন। আমরা জানি ভিজিবল লাইট যখন প্রিজমের মধ্যে দিয়ে পাস করে, ও কিন্তু ওর যে 7টা কম্পোনেন্ট ভিপজিওর, তাতে ভেঙে যাবে, তাই না? তাহলে ভিপজিওরে ভেঙে গেল, প্রিজমের মধ্যে দিয়ে লাইট ভিপজিওরে ভেঙে গেল। তাহলে আমি ধরে নিচ্ছি এই রিজিয়নটা মোটামুটি ওই ইন্ডিগো ব্লু, এই রিজিয়নটা, এই রিজিয়নটা মোটামুটি ওই রেড রিজিয়নটা, তাই তো? তাহলে এই পুরো রেঞ্জটাতেই সালোক সংশ্লেষ হওয়া উচিত। সালোক সংশ্লেষের ফলে অক্সিজেন উৎপন্ন হওয়া উচিত। দেখা গেল এই এরোবিক ব্যাকটেরিয়া কিন্তু সব জায়গায় একত্রিত হচ্ছে না, কোনো কোনো অঞ্চলে অনেক বেশি তারা জড়ো হচ্ছে, কোনো কোনো অঞ্চলে অনেক বেশি তারা কিন্তু জড়ো হচ্ছে। সব অংশে কিন্তু এদের ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হচ্ছে না, সমানভাবে হচ্ছে না। তাহলে যেখানে যেখানে বেশি এরোবিক ব্যাকটেরিয়া জড়ো হলো, এঞ্জেলম্যান দেখলেন যে সেই রেঞ্জগুলো কিন্তু নীল রেঞ্জ এবং লাল রেঞ্জ। তাহলে যেখানে সালোক সংশ্লেষের হার বেশি হবে, সেখানেই অক্সিজেন বেশি নির্গত হবে। তাহলে যেখানে এরোবিক ব্যাকটেরিয়া জমা হচ্ছে, তার মানে অক্সিজেনের সোর্সটা ওখানে বেশি। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে কিন্তু ওই অ্যাকশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম, এই ব্যাপারগুলো কিন্তু আবিষ্কৃত হয়েছে। আমি পরের ভিডিওতে অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাকশন স্পেকট্রাম নিয়ে বলবো। অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে হচ্ছে কোনো একটা রঞ্জক, এই 400 থেকে 700 তো ভিজিবল স্পেকট্রাম, এর সব ওয়েভলেন্থের লাইট তো সমানভাবে অ্যাবজর্ব করে না। তাহলে যে অঞ্চলের যে ওয়েভলেন্থের লাইটকেও ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে, তাকেই বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম। মেইনলি মানে ওই কার্ভের মাধ্যমে শো করানো হয়, আমি আসবো পরে। তাহলে ওই অ্যাবজর্পশন স্পেকট্রাম, এবং যেখানে যে ওয়েভলেন্থের লাইটকেও বেশি অ্যাবজর্ব করে যে পিগমেন্ট, সে কিন্তু সেই ওয়েভলেন্থের লাইটেই সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি দেখায়, তাকে বলা হয় অ্যাকশন স্পেকট্রাম। তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাকশন স্পেকট্রামের এই কনসেপ্ট গুলো কিন্তু এই এক্সপেরিমেন্ট থেকেই এসছে। এই এক্সপেরিমেন্টটাকে এখানে ঘুরিয়ে দেখানো হয়েছে। প্রিজম এই লাইট এর মধ্যে দিয়ে পাস করছে, ওই ভিপ জিয়ার ভাগ হয়ে গেছে। তাহলে এই এরোবিক ব্যাকটেরিয়া কিন্তু কোথায় ক্লাস্টারটা বেশি হয়েছে, দেখো এই নীল রিজিয়ানে এবং লাল রিজিয়ানে, এই হলুদ সবুজ এই সব রিজিয়ানে কিন্তু খুব একটা ক্লাস্টার্ড হয়নি। তার মানে সালোক সংশ্লেষ এই সব জায়গায় অনেক বেশি হচ্ছে, এই রেঞ্জে কিন্তু অনেক বেশি হচ্ছে, এখানে কিন্তু অনেক কম হচ্ছে, তাই না? এখানে কিন্তু অনেক কম হচ্ছে। তাহলে টি.ডাব্লিউ. এঞ্জেলম্যানের কি বক্তব্য পড়ে নি, মানে এনার এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানতে পারলাম? ফার্স্ট অ্যাকশন স্পেকট্রাম অফ ফটোসিনথেসিস ওয়াজ দাস ডেসক্রাইবড, তাই তো? এইভাবেই কিন্তু অ্যাকশন স্পেকট্রামটা ডেসক্রাইব হয়েছিল। ইট রিজেম্বলস রাফলি দি অ্যাবজর্পশন স্পেকট্রাম, যেটা বললাম যে পিগমেন্ট যে ওয়েভলেন্থের লাইটকে ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে, দেখা গেছে সেই ওয়েভলেন্থের লাইটেই কিন্তু সালোক সংশ্লেষের হার বেশি হয়। তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রামকে কিন্তু অ্যাকশন স্পেকট্রাম ম্যাচ করে। এটা ক্লোরোফিল এ এর ক্ষেত্রে এবং ক্লোরোফিল বি এর ক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো। ক্লিয়ার? টি.ডাব্লিউ. এঞ্জেলম্যানের এক্সপেরিমেন্টটা স্টার দিয়ে রাখা হোক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রিজমের মাধ্যমে ভিজিবল লাইটকে ভিপ জিওরে ব্রেক করে দেখিয়েছিল যে ব্লু রেঞ্জ এবং রেড রেঞ্জেই ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়। নেক্সট এক্সপেরিমেন্ট বা নেক্সট কিছু কনক্লুশনে আমরা আসবো। কর্নেলিয়াস ভ্যান নিল, ইনি কিন্তু ওই ব্যাপারটা আমাদেরকে দেখিয়েছিলেন যে সবসময় ফটোসিনথেসিস কিন্তু অক্সিজেনিক হয় না, অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিসও হতে পারে। এই কনক্লুশনটা কিন্তু এনার যে এক্সপেরিমেন্ট তার থেকেই আমরা জানতে পারি।
কর্নেলিয়াস ভ্যান নিল কি করেছিলেন, তিনি পার্পেল এবং গ্রিন ব্যাকটেরিয়ার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তিনি ডেমনস্ট্রেট করেছিলেন যে সালোক সংশ্লেষ এক ধরনের এসেনশিয়ালি লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, আলোক নির্ভর পদ্ধতি, যেখানে হাইড্রোজেন ফ্রম এ সুটেবল অক্সিডাইজেবল কম্পাউন্ড রিডিউসেস কার্বন ডাই অক্সাইড টু কার্বোহাইড্রেট। খুব গুরুত্বপূর্ণ কথা। চলে যাই আমাদের প্রথম যে ইকুয়েশনটা আমরা দেখলাম, তাহলে কি বললেন যে হাইড্রোজেন কিন্তু কার্বন ডাই অক্সাইডকে কার্বোহাইড্রেটে বিজারিত করবে, তাহলে হাইড্রোজেন ডোনার রূপে কেউ নিশ্চয়ই থাকবে, ঠিক তো? তাহলে আবার বলছি, হাইড্রোজেন কোনো একটা বিজারক পদার্থ থেকে বেরিয়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করবে কার্বোহাইড্রেটে। ফিরে যাই আমরা ওই স্লাইডে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইকুয়েশনটা কি দিয়েছে, 2H2A প্লাস CO2 লাইটের উপস্থিতিতে 2ACH2O এবং জল। CH2O মানে একটা কার্বোহাইড্রেটের সংকেত দিয়েছে বেসিক। এবার এখানে কেন H2A লিখেছেন, আমরা তো H2O পড়ে অভ্যস্ত, কারণ তিনি বলেছেন যে হাইড্রোজেন একটা বিজারক পদার্থ থেকে বেরিয়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাবার উৎপন্ন করবে। তিনি কিন্তু মোটেই বলেনি যে ওই হাইড্রোজেন যে বিজারক পদার্থ থেকে আসবে ওই বিজারক পদার্থটা সবসময় জল না, ওটা জলও হতে পারে, H2S ও হতে পারে, অন্য কিছুও হতে পারে। ইন গ্রিন প্লান্টস ওয়াটার ইজ দি হাইড্রোজেন ডোনার। আমরা যে হায়ার প্ল্যান্ট করবো বা গ্রিন প্ল্যান্ট যেগুলো আমরা দেখতে পাই আমাদের আশেপাশে, সেখানে হাইড্রোজেন ডোনার রূপে কাজ করে জল। তার ফলে কি হবে, জল কিন্তু অন্যকে বিজারিত করছে, নিজে তো অক্সিডাইজড হচ্ছে, নিজে তো জারিত হচ্ছে, ইজ অক্সিডাইজ টু অক্সিজেন। সাম অর্গানিজমস, কোনো অর্গানিজম কিন্তু ডু নট রিলিজ অক্সিজেন ডিউরিং ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষের সময় কিন্তু অক্সিজেনকে নির্গত করে না। যখন H2S হাইড্রোজেন ডোনার রূপে কাজ করে, যেমন পার্পেল অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কিন্তু মোটেই আমরা অক্সিজেন পাবো না, আমরা কি পাবো, আমরা পাবো সালফার বা সালফেট, আমরা অক্সিজেন কখনোই পাবো না, কারণ হাইড্রোজেন ডোনার রূপে কিন্তু জল কাজ করবে না, এক্ষেত্রে কাজ করে হাইড্রোজেন সালফাইড। ক্লিয়ার? হেন্স হি ইনফার্ড দ্যাট, তিনি তাহলে কোন সিদ্ধান্তে এলেন যে অক্সিজেন ইভলভড বাই দি গ্রিন প্লান্টস কামস ফ্রম ওয়াটার নট ফ্রম কার্বন ডাই অক্সাইড। কারণ অক্সিজেন যদি কার্বন ডাই অক্সাইড থেকেই আসতো, কার্বন ডাই অক্সাইডের মধ্যেও তো অক্সিজেন আসে, ফলে আমরা দাবি করতেই পারি যে স্যার এই যে অক্সিজেনটা বেরোচ্ছে এটা যে আপনি বারবার জল থেকে বেরোচ্ছেন তার প্রমাণটা কি? যদি জল থেকে না বেরিয়ে কার্বন ডাই অক্সাইড থেকে বেরোতো, তাহলে যে ক্ষেত্রে জলের পরিবর্তে H2S কাজ করে হাইড্রোজেন দাতা রূপে, তখনও তো তাহলে অক্সিজেন বেরোনো উচিত ছিল, কিন্তু তা কিন্তু হয়নি। ক্লিয়ার? এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা এক্সপেরিমেন্ট দিয়ে রেডিও আইসোটোপ অফ অক্সিজেন O18 ব্যবহার করে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে সালোক সংশ্লেষের ফলে যে অক্সিজেন নির্গত হয় সেই অক্সিজেন মোটেই কার্বন ডাই অক্সাইড থেকে আসে না, সেটা কিন্তু আসে জল থেকে। ঠিক, আমি আরেকবার লাইনটা পড়ে দিই। হেন্স হি ইনফার্ড দ্যাট অক্সিজেন ইভলভড বাই দি গ্রিন প্লান্টস কামস ফ্রম ওয়াটার not from carbon dioxide. This was later proved by using রেডিও আইসোটোপিক টেকনিক্স। ক্লিয়ার? তাহলে এই রেডিও আইসোটোপিক টেকনিকে কোন রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়েছিল? অক্সিজেনের রেডিও আইসোটোপ O18 হয়েছে। তাহলে এই চ্যাপ্টার পড়ার জন্য এই কটা কিন্তু আর্লি এক্সপেরিমেন্টের বেসিক নলেজ আমাদের থাকা প্রয়োজন। তাই এই ভিডিওতে এত অবধি, পরবর্তী টপিকগুলো নিয়ে আমি ফিরছি। চল।